আমি কালকে অলরেডি বলে দিয়েছিলাম যে তোমাদের আমার যে পিডিয়াট্রিক ক্লাস ওটা একটু টাইমিং চেঞ্জ হবে। আজকে একটু লেট হবে আশা করি আপলোড হতে ভিডিও। কাল পরশু থেকে আবার টাইমিং ঠিক হয়ে যাবে। বিকেলে বা সন্ধ্যার দিকেই আমার ভিডিও মোস্ট প্রবাবলি অল দ্য টাইম আপলোড হবে। আজকে পিডিয়াট্রিক ক্লাস নাম্বার 5। তোমরা কেউ যদি ক্লাস 4th না দেখে থাকো, 4th খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ছিল। আমরা যতটা পেরেছি আমি তোমাদেরকে রিয়েল টাইম প্রসিজার এক্সপ্লেন করার এবং ভিডিও দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো তোমরা যতটা পারবে ভিডিওটাকে শেয়ার করবে, তোমাদের নিজেদের বন্ধু বান্ধবীদেরকে দেখানোর চেষ্টা করবে যাতে তারাও আমাদের সাথে জুড়তে পারে। আমাদের কন্টিনিউয়াস ক্লাস চলবে আনটিল যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে। ঠিক আছে, আর তোমরা বারবার একই জিনিস আমাকে জিজ্ঞেস করছো যে নর্থ সেটের জন্য আলাদা ক্লাস করাতে বা ওই রকম। দেখো, নর্থ সেট বলি বা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স বলি, নার্সিং এর সিলেবাস একটাই হয়। আমরা এটা বিশ্বাস করি নন নার্সিং এর সিলেবাস একটাই হয়, তো আলাদাভাবে কিছু পড়ি না আমরা। এটা বলতে পারো যে নার্সারির জন্য আমি জাস্ট ডিফিকাল্ট লেভেলের কিছু কোশ্চেন বা কিছু টপিক পড়ানো উচিত আমার। কিন্তু আই থিঙ্ক যা আমরা পড়াচ্ছি এটা বোথ ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স প্লাস নার্সের দুটোর জন্যই ইম্পর্টেন্ট একইভাবে। ঠিক আছে, তো প্লিজ ভিডিওগুলো তোমরা শেয়ার করো। কালকের ভিডিও খুবই ইন্টারেস্টিং ছিল, আমি ফিডব্যাক পেয়েছি, আমাকে পার্সোনালিও মেসেজ করেছে কিছু স্টুডেন্ট। তো থ্যাংক ইউ তাদের ফিডব্যাকের জন্য প্লাস তোমাদের কমেন্টের জন্য। আজকের ক্লাস বেসিক্যালি হতে চলেছে যে যে টপিক আমি অলরেডি নিয়ে নিয়েছি তার উপর এমসিকিউ। এটাও তোমাদের ডিমান্ডেই করছি আমি। তোমরা লাইভ আসার কথা বলছিলে, কিন্তু আমার মনে হয় না এখন লাইভ এলে অত বেশি আমরা স্টুডেন্ট এঙ্গেজিং পাবো আমাদের সাথে। তো এই ভিডিওটা আপলোডই হবে। তো ধীরে ধীরে তোমরা যদি বলো যে আমাদের লাইভের দিকে যাওয়া উচিত, প্লিজ আমাদের কমেন্ট করে জানো, তো আমরা লাইভ করার চেষ্টা করবো কাল পরশু থেকে। ঠিক আছে, তো চলো শুরু করছি আমাদের নেক্সট টপিক। টপিক নয়, অ্যাকচুয়ালি এমসিকিউ। ঠিক আছে, আজকের কোড হচ্ছে তুমি পারবে। অবভিয়াসলি তুমি পারবে। তোমাকে লাগাতার একটা জিনিস পড়ে যেতে হবে, একই জিনিস পড়ে যেতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, থিওরি পড়ে যেতে হবে, টেস্ট সিরিজ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওঠো জাগো, লক্ষণ না পাওয়া পর্যন্ত থেমো না। ঠিক আছে, তো এখানে কয়েকটা জিনিস বলেছে অলরেডি: ফোকাস, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, সাকসেস। ফোকাস, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, এই তিনটে জিনিস লিড করে সাকসেসকে। ঠিক আছে, ওকে। আমার একটু ওবিএস এর প্রবলেম হচ্ছে, আই থিঙ্ক একটু ভিডিও মিউট করবো। ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম আমি, ফোকাস, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি লিড টু সাকসেস। ঠিক আছে, লক্ষ্য তোমার, পরিশ্রম তোমার, সফলতা অবশ্যই তোমার। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা। ওকে, তো আমরা আর দেরি না করে টপিকে যাব, প্লাস এমসিকিউ যে যে টপিক গুলো আমি নিয়েছি তার উপর যতগুলো পেরেছি আমি ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের এক্সামের জন্য প্রিভিয়াস এর টপিক থেকে, প্রিভিয়াস এর কোশ্চেন প্লাস টপিক থেকে উঠিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য: এ নার্স এক্সপ্লেন্স টু প্যারেন্টস দ্যাট মেনার্কি ইউজুয়ালি অকার্স। মেনার্কি মানে কি? ফার্স্ট কোশ্চেনটা আমরা ভালোভাবে পড়ে নিই, আর প্রতিটা কোশ্চেনে আমরা যেরকম তোমাদেরকে আমি বলতে চেয়েছি আগেও, যে আমরা প্রতিটা কোশ্চেনে এলিমিনেশন প্যাটার্ন ইউজ করব। কোশ্চেনের অ্যান্সার যদি আমরা 100% শিওর হই, তবুও আমরা এলিমিনেশন প্যাটার্নের দিকে যাবো। ঠিক আছে, তো এ নার্স এক্সপ্লেন্স টু দ্য প্যারেন্টস, একজন নার্স প্যারেন্টস কে এক্সপ্লেন করছে দ্যাট মেনার্কি ইউজুয়ালি অকার্স। মেনার্কি মানে কি? মেনার্কি মানে তোমরা কি বলবে? মেনার্কি
অনসেট অফ মেনস্ট্রুয়েশন, ঠিক না? ফার্স্ট অনসেট অফ মেনস্ট্রুয়েশন। তো ফার্স্ট টাইম একটা ফিমেলের মধ্যে মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হওয়াটাকে মেনার্কি বলা হয়। তো মেনার্কি ইউজুয়ালি কখন স্টার্ট হয় এটা নিয়ে কোশ্চেন, আমি অলরেডি এটা পড়িয়েছি তোমাদের। পিউবার্টির বিভিন্ন স্টেজ আমি আগে পড়িয়েছি অলরেডি, মেলদের ক্ষেত্রেও ফিমেলদের ক্ষেত্রেও, ঠিক আছে? ওইখান থেকে এই কোশ্চেনটা ডিরেক্ট না হয়েছে। আশা করি এটা তোমাদের কিছু প্রবলেম হবে না। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, আমি প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে আমি আশা করি 10টা কোশ্চেন নিয়ে এসেছি। তো প্রতিটা কোশ্চেন আমি যখনই প্রথমে স্টার্ট করব, তোমরা ভিডিওকে পজ করবে, আমি বলে দিলাম আমি টাইম ওয়েস্ট করবো না তোমাদের। ভিডিওকে পজ করবে, তোমরা দেখবে, পড়বে একা থেকে। আমার কোশ্চেন পুরো কমপ্লিট হওয়ার আগেই নিচে গিয়ে কমেন্ট করবে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এই, ঠিক আছে? আমার কোশ্চেন এক্সপ্লেন করার পরে তোমরা করতে পারো, বা কোশ্চেন তোমরা মাঝখানেই পজ করে কোশ্চেন পড়ে নিজেদের মতো করতে পারো। তোমাদের ভুল হোক, কোনো প্রবলেম নেই। আমি ধীরে ধীরে তারপরে এক্সপ্লেন যখন করবো তোমরা বুঝতে পেরে যাবে অ্যান্সার কি আছে, ঠিক আছে? তো প্লিজ এই জিনিসটা করবে, ভিডিও পজ করবে, দিয়ে অ্যান্সার দেবে। বা আমি এক্সপ্লেন করার পর তোমরা এটা করতে পারো, ঠিক আছে? এক্সপ্লেন করার পর আমি অ্যান্সার বলার আগে তোমরা যেন গিয়ে নিচে কমেন্ট করে দাও যে ফার্স্টের অ্যান্সারটা কি, ঠিক আছে? তো কি হলো যে মেনার্কি ইউজুয়ালি কখন অকার হয়, ঠিক আছে? ফার্স্ট কি বলেছে, বিফোর ব্রেস্ট ডেভেলপমেন্ট, যে ব্রেস্ট ডেভেলপমেন্ট হওয়ার আগে মেনার্কি হয়ে এসে যায়। সেকেন্ড এটা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ পিউবার্টি, পিউবার্টির জাস্ট বিগিনিং এই মেনার্কি স্টার্ট হয়। থার্ড এরটা কি হচ্ছে, অ্যাবাউট 2 to 2.5 ইয়ার্স আফটার ব্রেস্ট বার্থ ডেভেলপমেন্ট, যে ব্রেস্ট ডেভেলপমেন্ট হওয়ার জাস্ট 2 থেকে 2.5 ইয়ার পরে মেনার্কি হওয়ার চান্সেস আছে, ঠিক আছে? লাস্টেরটা কি, আফটার পিউবার্টি ইজ কমপ্লিটেড, পিউবার্টি কমপ্লিট হওয়ার পরে। তো আমি এক্সপ্লেন করে দিয়েছি, এবার ভিডিও পজ করে তোমরা 1 নম্বর কোশ্চেনের কি অ্যান্সার আছে সেটা নিচে গিয়ে বলে দেবে, ঠিক আছে? দিয়ে ভিডিওকে অন করে আবার নেক্সট ভিডিও কোশ্চেনের দিকে যাবে। এবার আমরা চলো এলিমিনেশন প্যাটার্ন ইউজ করি, এলিমিনেশন প্যাটার্ন ইউজ করে এটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এই বিফোর ব্রেস্ট ডেভেলপমেন্ট, তো ব্রেস্ট বার্ড বা ব্রেস্ট ডেভেলপমেন্ট কত ইয়ার এজে হয়? অ্যাকচুয়ালি ফিমেলদের যে পিউবার্টিটা সেটা চলে কাছাকাছি 9 থেকে 14 বছর, ঠিক আছে? সরি, 9 থেকে 13 বছর, 14 বছর বলতে পারো, ঠিক আছে? তো 9 থেকে যদি 13 ইয়ার চলে, তো ফার্স্ট যে জিনিসটা সাইন সেটা কি ছিল সেটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট বা ব্রেস্ট বার্ড ডেভেলপমেন্ট, ঠিক তো? এটা হচ্ছে ফার্স্ট সাইন ছিল। এবার তারপরে কি ছিল, অ্যাড্রিনার কি, মানে আন্ডার আর্ম হেয়ার গ্রোথ, তারপরে পিউবিক হেয়ার গ্রোথ, তারপর গ্রোথ স্পার্ট মানে ইনক্রিজ ইন দ্য হাইট, দেন তারপর মেনার্কি আসছে। তো জাস্ট ব্রেস্ট বার্ড ডেভেলপমেন্টের আগে কি করে মেনার্কি হবে, এটা সম্পূর্ণ ভুল। তো এটা আমরা কেটে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে বিতে কি বলেছে, অ্যাট দ্য বিগিনিং অফ পিউবার্টি, পিউবার্টি বিগিন হওয়ার সময় মেনার্কি হয়। এটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি ফার্স্টে, পিউবার্টি স্টার্ট যখন হয় ব্রেস্ট বার্ড ডেভেলপমেন্ট হবে ফার্স্টে, তারপরে অ্যাড্রিনার কি হবে। তো প্রথমের দিকে বা বিগিনিং এর দিকে কি হচ্ছে, হয় ব্রেস্ট বার্ড ডেভেলপমেন্ট হচ্ছে, না হলে অ্যাড্রিনার কি হচ্ছে। তো এই দুটোর মধ্যে কিছু না, তো এটাও অ্যান্সারটা ভুল, কেটে দেবো আমরা। লাস্টের অ্যান্সারটা দেখি আমরা, আফটার পিউবার্টি ইজ কমপ্লিটেড, ঠিক আছে? পিউবার্টি কমপ্লিট হওয়ার পর মানে 13 বছর, 9 থেকে 13 বছর যদি পিউবার্টি হয়, পিউবার্টি কমপ্লিট হওয়ার পর মানে 9 to 13 ইয়ারের পর, মানে মোস্টলি 13 ইয়ারের পর। পিউবার্টি কমপ্লিট হওয়ার পর মেনার্কি হয় না, পিউবার্টি জাস্ট শেষ স্টেজে থাকে তখন মেনার্কি, লাস্ট স্টেজ অফ পিউবার্টি হচ্ছে মেনার্কি। তোমরা জানো এটা, কারণ ফার্স্টে আসবে ব্রেস্ট ডেভেলপমেন্ট, দেন অ্যাড্রিনার্কি, দেন পিউবার্কি, দেন গ্রোথ স্পার্ট, লাস্ট স্টেজ হচ্ছে মেনার্কি। তো এটাও ভুল, এটাও আমরা কেটে দেবো। তো সিটা এবার দেখবো, অ্যাবাউট 2 to 2.5 ইয়ার্স আফটার ব্রেস্ট বার্ড ডেভেলপমেন্ট, ব্রেস্ট বার্ড ডেভেলপমেন্ট মোস্টলি আমি লিখেছিলাম তোমাদেরকে, ঠিক আছে, যে হয় 10 ইয়ারের দিকে, ঠিক আছে? 10 ইয়ারের দিকে যদি ব্রেস্ট বার্ড ডেভেলপমেন্ট হয়, এর থেকে এর
থেকে 2.5 বছর পরে, মানে 12 বা 13 বছর বয়সে মেনার্কি হয়। মেনার্কি, মেনার্কি, নার্কি, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ ঠিক কথা যে 10 বছরে যদি আমাদের বেশিরভাগ ডেভেলপমেন্ট হয়, তার থেকে 2 বছর বা 2.5 বছর পরে মেনার্কি অ্যাটেন্ড হবে, ফার্স্ট মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়। তো এটাই হতে চলেছে আমাদের অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার, যে অ্যাবাউট 2.5 ইয়ার্স আফটার ব্রেস্ট ডেভেলপমেন্ট বিগিনস। আমি চাইবো, আমি আজকের এই এমসিকিউ সেশনটা নিয়ে আসতাম না, কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি নিয়ে এসেছি। তো আমি চাইবো প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমরা এরকম ভিডিও পজ করে গিয়ে দাও প্লিজ, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, যে দ্য নার্স পারফর্মিং এ হেডস অ্যাসেসমেন্ট ইন প্রাইমারিলি অ্যাসেসিং। যে নার্স একজন হেডস অ্যাসেসমেন্ট করছে, কি অ্যাসেসমেন্ট করছে? হেডস অ্যাসেসমেন্ট, এটাও আমি পড়িয়েছি, হেডস অ্যাসেসমেন্ট, ঠিক আছে। ইজ প্রাইমারিলি অ্যাসেসিং, হেডস অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রাইমারিলি আমরা কি অ্যাসেসমেন্ট করি, ঠিক আছে। এটাই হচ্ছে কোশ্চেনের মেন কথা, ঠিক আছে, প্রাইমারিলি কি অ্যাসেস করি। তো দেখি আমরা কি অ্যাসেস করি। এটা তো ডিরেক্ট কোশ্চেন, কোনো এদিক ওদিক নেই, তোমরা আশা করি এটার অ্যান্সার দিতে পারবে ইজিলি। নিউবর্ন রিফ্লেক্সেস, হেডস অ্যাসেসমেন্টের মাধ্যমে নিউবর্ন রিফ্লেক্সেস দেখি আমরা। ডিতে হচ্ছে অ্যাডোলেসেন্ট সাইকোসোশ্যাল হেলথ অ্যান্ড রিস্ক ডেভেলপমেন্ট। অ্যাডোলেসেন্টের সাইকোসোশ্যাল মানে সাইকো এবং সোশ্যালি হেলথ অ্যান্ড রিস্ক বিহেভিয়ার, তারা কি রিস্ক নেয়, এইসব বিহেভিয়ার অ্যাসেসমেন্ট করি। চাইল্ডহুড গ্রোথ মেজারমেন্টস, ঠিক আছে, চাইল্ডহুডের গ্রোথ মেজারমেন্ট আমরা দেখি, ঠিক আছে। আর একটা হচ্ছে পিডিয়াট্রিক মেডিকেশন রেসপন্স, পিডিয়াট্রিক কিভাবে যে কোনো মেডিকেশন আমরা যদি দিই তার রেসপন্স কিভাবে করছে সেটা দেখি, ঠিক আছে। তো এবার এইখানে ভিডিও স্টপ করবে, তোমরা গিয়ে অ্যান্সার দেবে যে কি আছে। আমি এবার বলছি এটার অ্যান্সার কি হবে। ফার্স্ট অপশনটা কি আছে, যে নিউবর্ন রিফ্লেক্সেস, অবভিয়াসলি হেডস অ্যাসেসমেন্টের সাথে নিউবর্ন রিফ্লেক্সেস এর কোনো সম্পর্ক নেই। সি তে কি আছে, চাইল্ডহুড গ্রোথ মেজারমেন্ট, চাইল্ডহুড গ্রোথ মেজারমেন্টের সাথেও হেডস অ্যাসেসমেন্টের কোনো সম্পর্ক নেই। পিডিয়াট্রিক মেডিকেশন রেসপন্সের সাথেও হেডস অ্যাসেসমেন্টের কোনো মানে ডিরেক্ট লিঙ্ক নেই। তো হেডস অ্যাসেসমেন্ট কি, আমি অলরেডি বলেছিলাম যে অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে সাইকোসোশ্যাল এবং তাদের যে রিস্ক বিহেভিয়ার তারা নেয় সেটা দেখার জন্য বা সেটাকে বোঝার জন্য যে জিনিসটা আমরা করি সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট সাইকোসোশ্যাল হেলথ অ্যান্ড রিস্ক বিহেভিয়ার চেক করার জন্য আমরা হেডস অ্যাসেসমেন্ট করি, ঠিক আছে। আশা করি এটা তোমরা ইজিলি বলতে পারবো। তো হেডস অ্যাসেসমেন্ট কি ছিল আমরা আরেকবার মনে করিনি, চলো। হেডস এর ক্ষেত্রে কি কি ছিল, এ ডি এস এস। এইজ এর ক্ষেত্রে হোম অ্যাসেসমেন্ট ফর অ্যাডোলেসেন্ট, ইতে এডুকেশন এডুকেশন অ্যাসেসমেন্ট ফর অ্যাডোলেসেন্ট, এতে অ্যাক্টিভিটি অ্যাসেসমেন্ট, কেমন ভাবে অ্যাক্টিভিটি করে সে সোশ্যালি, ঠিক আছে। ডিতে কোনো ড্রাগ অ্যাবিউজ করে কিনা সেটা, এসে কোনো সুইসাইডিয়াল রিস্ক বা সুইসাইডিয়াল বিহেভিয়ার আছে কিনা, রিস্ক আছে কিনা, আর এসে হচ্ছে সেক্স, ঠিক আছে। এটাই হচ্ছে হেডস অ্যাসেসমেন্ট, যা করা হয় মেনলি অ্যাডোলেসেন্টদের জন্য, ঠিক আছে। তো এটার অ্যান্সার তোমরা বুঝতে পারলে। অ্যাডোলেসেন্টের সাইকোসোশ্যাল হেলথ এবং রিস্ক বিহেভিয়ার চেক করার জন্য হেডস অ্যাসেসমেন্ট করি। এইচ এ আছে হোম, ইতে আছে এডুকেশন, এতে আছে অ্যাক্টিভিটি, ডিতে আছে ড্রাগ, এসে আছে সুইসাইডিয়াল রিস্ক, এসে আছে সেক্স। এই কয়েকটা জিনিস আমরা অ্যাসেসমেন্ট করবো। তো চলো পরের কোশ্চেন দেখি।
এবার থেকে কোশ্চেন একটু বড় হবে, ঠিক আছে? তোমরা ভাবো না যে এই বড় কোশ্চেন মানে তোমরা করতে পারবে না বা তোমার জন্য ইম্পর্টেন্ট নয়। কোশ্চেন নর্মালি তোমরা একটু জাস্ট বুদ্ধি খাটালে এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? এই কোশ্চেনটা আমার মনে হয় আমার টপিকের আজকের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আমি এখন একটু হোল্ড করে রেখেছি জাস্ট তোমাদেরকে পড়ানোর জন্য, তোমরা এখানে ভিডিও পজ করে পড়ে অ্যান্সার দিতে পারো। এই কোশ্চেনটার অ্যান্সার যে ভালোভাবে দিতে পারবে, আই থিঙ্ক আমার আগের যে টপিকটা সে সব থেকে ভালোভাবে বুঝতে পেরেছে, ঠিক আছে? চলো কি বলছে দেখি। A nurse in an outpatient obstetric clinic. নার্স ওবিজির ক্লিনিকে আছে, ইজ রিভিউইং দ্য ইলেকট্রনিক হেলথ রেকর্ডস। ইলেকট্রনিক হেলথ রেকর্ড গুলো চেক করছে, রিভিউ করছে অফ সেভারেল প্রেগনেন্ট ক্লায়েন্ট, মানে বিভিন্ন ধরনের মানে আলাদা আলাদা প্রেগনেন্ট ক্লায়েন্টের হেলথ রেকর্ড চেক করছে। হুইচ ক্লায়েন্ট possesses the highest risk for developing asymmetrical IUGR? আমি অনেক ভালোভাবে বুঝিয়েছিলাম এই কোশ্চেনটা, প্লিজ অ্যান্সারটা তোমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে প্লিজ। তো বলছে যে হুইচ ক্লায়েন্ট possesses the highest risk for developing asymmetrical IUGR, এদের মধ্যে নিচে কয়েকটা প্রেগনেন্ট ক্লায়েন্টের ডেসক্রিপশন দেওয়া আছে, এদের মধ্যে কোন ক্লায়েন্টের মধ্যে হাইয়েস্ট রিস্ক আছে অ্যাসিমেট্রিক্যাল IUGR বেবি বার্থ করার জন্য, ঠিক আছে? হাইয়েস্ট রিস্ক, ঠিক আছে? এবার দেখি ফার্স্ট কি আছে। এতে কি আছে, a 20-year-old primary gravid who contracted rubella during the first trimester of pregnancy। কি বলেছে, একজন 22 বছরের প্রাইমারি গ্র্যাভিডা, 22 বছরের প্রাইমারি গ্র্যাভিডা, ঠিক আছে, যে কন্ট্রাক্ট করেছে রুবেলা ডিউরিং ফার্স্ট ট্রাইমিস্টার। ফার্স্ট ট্রাইমিস্টারে রুবেলা হয়েছে প্রেগনেন্সিতে, ঠিক আছে? তার মধ্যে তার বেবি কি আইইউজিআর এসিমেট্রিক্যাল আইইউজিআর হওয়ার জন্য প্রোন, নাকি পরের বেবিগুলো? পরের বেবি দেখি বিতে কি বলেছে। এ 31-year-old মাল্টিগ্র্যাভিডা, যে 31 বছরের একজন মাল্টিগ্র্যাভিডা উইথ এ হিস্ট্রি অফ পুয়ারলি কন্ট্রোল ক্রনিক হাইপারটেনশন। যে 31 বছরের একজন মাল্টিগ্র্যাভিডা মানে যার অনেকবার অলরেডি বাচ্চা হয়েছে, উইথ এ হিস্ট্রি অফ পুয়ারলি কন্ট্রোলড ক্রনিক হাইপারটেনশন, যার একটা হিস্ট্রি আছে পুয়ারলি কন্ট্রোলড হাইপারটেনশন, ক্রনিক হাইপারটেনশন। এইরকম মায়ের কি বেবি আইইউজিআর অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর হওয়ার চান্সেস আছে, নাকি রুবেলা যার হচ্ছে তার আছে? না, সিতে কি আছে দেখবো আমরা। এ 25-year-old প্রাইম গ্র্যাভিডা উইথ পুয়ারলি কন্ট্রোলড প্রি-জেস্টেশনাল টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস অ্যান্ড প্রেগনেন্সি BMI অফ 34, ঠিক আছে? যে এমন একজন প্রাইমারি গ্র্যাভিডা, একজন প্রথম যিনি মা হচ্ছেন এরকম মহিলা, তার পুয়ারলি কন্ট্রোলড প্রি-জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস আছে, যে তার পুয়ারলি খুব কন্ট্রোলড ডায়াবেটিস মেলিটাস আছে, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস আছে, প্রি প্রেগনেন্সি মানে প্রেগনেন্সির আগে থেকে আছে, আর প্রি প্রেগনেন্সিতেই তার BMI 34, মানে BMI খুব হাই আছে, ওবেস পেশেন্ট, ঠিক আছে? ডিতে কি আছে, এ 38-year-old মাল্টিগ্র্যাভিডা, যে একজন 38 বছরের মাল্টিগ্র্যাভিডা মা ক্যারিং করছে কোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন, যার মধ্যে কোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন আছে, ঠিক আছে, ভায়া এ ভিট্রো ফার্টিলাইজেশন। যে ভিট্রো ফার্টিলাইজেশনে বাচ্চা হয়েছে, কিন্তু সেটা কোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন আছে, ঠিক আছে? কোশ্চেনটা তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি আমি। কোশ্চেনটা এইখানে স্টপ করো, ভালোভাবে পড়ে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে? এবার আমি এক্সপ্লেন করবো যে এটার কি অ্যান্সার, আর এখানেও তোমরা এলিমিনেশন প্যাটার্ন ইউজ করবে, দিয়ে অ্যান্সার বের করার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমাদেরকে কি বলেছে এখানে, যে আমরা একটা হেলথ রেকর্ড চেক করছি প্রেগনেন্ট ওমেনের, কয়েকটা প্রেগনেন্ট ওমেনের, তাদের মধ্যে কোন প্রেগনেন্ট ওমেনের বা প্রেগনেন্ট মহিলার অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর যুক্ত বেবি হওয়ার চান্সেস বেশি আছে, ঠিক আছে? ফার্স্ট এটা কি হয়েছে, এবার আমরা দেখি যে কোনটা কোনটা এলিমিনেট হবে আর কোনটা অ্যান্সার হবে। ওকে, a 22-year-old first option A, a 22-year প্রাইমারি গ্র্যাভিডা, 22 বছরের একজন প্রাইমারি গ্র্যাভিডা, মানে যিনি প্রথমবার মা হয়েছেন, হু কন্ট্রাক্টেড রুবেলা ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সি, ঠিক আছে? প্রথমে তোমাদেরকে
একটু কজ গুলো বলে রাখি, আমি আইজিআরটাকে আরেকবার এক্সপ্লেন করি, তারপরে এসে বলবো যে কি হয়েছে। তো সিমেট্রিক্যাল আইজিআর এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, সিমেট্রিক্যাল আইইউজিআর এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে এর কজ গুলো কি কি হয়, এর কজ গুলো হয় যখন কোনো প্রবলেম রিলেটেড টু বেবি থাকে, ঠিক আছে, প্রবলেম প্রবলেম রিলেটেড টু বেবি, বেবি বলা ঠিক হবে না, ফিটাস, ঠিক আছে। তো ফিটাসের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে তখন অ্যাসিমেট্রিক্যাল বা আইজিআর হওয়ার চান্সেস বেশি, ঠিক আছে, সরি। তো এবার বাচ্চার ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, যে বাচ্চার মধ্যে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে, হয় হতে পারে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, মালিটি হতে পারে, বা বাচ্চার মধ্যে কোনো ইনফেকশন হয়েছে। তোমরা কিছুদিন পর পড়বে বাচ্চাদের ইনফেকশন, প্রবিজিত পড়বে মেনলি। বাচ্চার ইনফেকশনের মধ্যে কি কি পড়ে, মেনলি একটা আমরা ধরি টর্চ ইনফেকশন বলে, ঠিক আছে, টর্চ ইনফেকশন, টর্চ ইনফেকশন বলে ধরা হয়, ঠিক আছে। যেমন টিতে টক্সোপ্লাজমোসিস, ওতে আদার্স ইনফেকশন, আর এ রুবেলা ইনফেকশন, সিতে সাইটোমেগালো ভাইরাস, আর এইচে হারপিস সিমপ্লেক্স। তো এই কয়েকটা জিনিস থাকে, ঠিক আছে। এইগুলো যদি বাচ্চার আর্লি প্রেগনেন্সিতে চলে আসে, কোনো ক্রোমোজোমাল এবনর্মালিটি ইন দা আর্লি প্রেগনেন্সি যদি বাচ্চার মধ্যে হয়, বা কোনো ইনফেকশন ইন আর্লি প্রেগনেন্সি বাচ্চার মধ্যে আসে, যেখানে প্রথম থেকেই বাচ্চা অ্যাবনর্মাল হবে, ল্যাটার হাফ অফ দ্য প্রেগনেন্সিতে হবে না, ফার্স্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সিতে এই প্রবলেম গুলো আসবে, তখন সেটা মেনলি হবে অ্যাসিমেট্রিক্যাল আইজিআর, সিমেট্রিক্যাল আইজিআর। এবার অ্যাসিমেট্রিক্যাল আইজিআর এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে অ্যাসিমেট্রিক্যাল আইজিআর এর ক্ষেত্রে মুছে দেব, না লিখতে পারবো, সরি, মোছার দরকার নেই। অ্যাসিমেট্রিক্যাল আইজিআর এর ক্ষেত্রে কি বলেছিলাম, আইইউজিআর এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে এর ক্ষেত্রে প্রবলেমটা কি হবে, যে ল্যাটার হাফ অফ দ্য প্রেগনেন্সি, ল্যাটার হাফ of pregnancy latter half of pregnancy in last second trimester plus third trimester third trimester মেনলি ইউটেরো প্লাসেন্টা ইনসাফিসিয়েন্সির জন্য, ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এটার জন্য অ্যাসিমেট্রিক্যাল আইজিআর হওয়ার চান্সেস বেশি থাকবে, ঠিক আছে। তো তোমরা এটা অলরেডি আগে বলেছি, এখনো আমি বলে দিলাম। এবার দেখি অপশন গুলো কোনটা ঠিক আর কোনটা ভুল, ঠিক আছে। তো যদি 22 ইয়ারের প্রাইমারি গ্র্যাভিটি হয় যে রুবেলা ইনফেকশন হয়েছে ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সি, তাহলে ফার্স্ট ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সিতে যদি রুবেলা ইনফেকশন হয়, কোনো ইনফেকশন বা ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, তাকে ইন্ডিকেট করে সিমেট্রিক্যাল, আইজি আর কি। এখানে অলরেডি বলেছিলাম আমি, ঠিক আছে, এখানে অলরেডি বলেছিলাম সিমেট্রিক্যাল ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি বা ইনফেকশন, ঠিক আছে।
এবার সেকেন্ড এটা কি বলছে, 31-year-old। আচ্ছা, সিটা পড়ি আমরা। এলিমিনেশন মেথড ইউজ করবো আমরা, এটা এলিমিনেট করে দিলাম আমি, কারণ এটা সিমেট্রিক্যাল আইজিআর কে ইন্ডিকেট করছিল, তো এটা ভুল। সিটা পড়বো। সিতে কি বলেছে, 25-year-old primary gravidia with poorly controlled pre-gestational diabetes mellitus and pre-pregnancy BMI 34, মানে ওবেস পেশেন্ট উইথ প্রি-জেস্টেশনাল টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, মানে প্রি প্রেগনেন্সিতেও তার টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস ছিল। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস সিমেট্রিক্যাল আইউজিআর বা আইউজিআর হওয়ার কোনো চান্সেসই থাকে না। আমি বলেছিলাম যখন একটা একজন মায়ের, ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস থাকবে, মানে তার মধ্যে গ্লুকোজ লেভেল বেশি থাকবে, গ্লুকোজ তার বডি থেকে, তার ব্লাড থেকে ইউটেরাসে বেশি, ইউটেরাস আর প্লাসেন্টায় বেশি যাবে, গ্লুকোজ থেকে বাচ্চার মধ্যে গ্লুকোজ বেশি যাবে, তো বাচ্চার গ্রোথ খুব তাড়াতাড়ি হবে, কারণ তার মধ্যে গ্লুকোজ বেশি যাচ্ছে, ইনসুলিন বেশি সিক্রিট হবে বাচ্চার মধ্যে, বাচ্চা ম্যাক্রোসোমিক হবে, বাচ্চা বড় হবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা তো পুরোটাই এলিমিনেট হয়ে যাচ্ছে, এই অপশনটা পুরোটাই এলিমিনেট হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, পুরো অপশনটাই এলিমিনেট হবে। লাস্টটা দেখি, এ 38-year-old primary multigravida carrying dichorionic diamniotic twin via in vitro fertilization। আইভিএফ তোমরা পড়বে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন ওবিজিতে পড়বে। আমরা যেটা কৃত্রিম ভাবে বাচ্চা তৈরি করতে পারি, ঠিক আছে, সেই একটা প্রসিজিওর, ওটা তোমরা ওবিজিতে পুরো ক্লিয়ারলি ভালোভাবে পড়বে, ম্যাডাম পড়াবেন তোমাদেরকে, ঠিক আছে। তো ডাইকোরিনিক ডাইঅ্যামনিওটিক টুইন কি হয়, মানে ওই ওই মায়ের ইউটেরাসের মধ্যে আমরা জানি সবসময় একটা ইউটেরাসে একটাই অ্যামনিয়ন থাকে আর তার চারিদিকে একটাই কোরিয়ান থাকে, কিন্তু এক্ষেত্রে কি হবে যে ডাই অ্যামনিওটিক, মানে দুটো অ্যামনিয়ন থাকবে প্লাস দুটোই কোরিয়ান থাকবে। তো এরকম করে এর মধ্যে দুটো করে বেবি থাকবে, এখানে একটা বেবি, এখানে একটা বেবি। এবার এইরকম বেবির ক্ষেত্রে কি আইইউজিআর হওয়ার সম্ভাবনা বেশি অ্যাসিমেট্রিক্যাল? এখানে তেমন অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর এর কোনো প্রশ্ন ওঠে না, এখানে প্রিটার্ম বেবি, প্রিটার্ম বার্থ হওয়ার চান্সেস থাকে। কিন্তু যেটা এখানে হয়, এখানে একটা জিনিস এর কমপ্লিকেশন হতে পারে, সেটা হচ্ছে টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম কি, যে যে কোনো একটা বেবির কাছে ব্লাড সাপ্লাই প্লাসেন্টা থেকে কম যেতে পারে, এই দুটোর প্লাসেন্টা আলাদা আলাদা হবে। এবার এই দুটোর মধ্যে যদি এরকম ভাবে ব্লাড সাপ্লাই আসছে, ইউটেরাস থেকে ব্লাড সাপ্লাই আসছে, ঠিক আছে, ইউটেরাইন আর্টারির মাধ্যমে, ঠিক আছে, এটা হতে পারে যে এই বেবিটা, ধরো এই বেবিটার মধ্যে ব্লাড সাপ্লাই আসা কম হয়ে গেল, এই বেবিটার মধ্যে ব্লাড সাপ্লাই আসা, এর মধ্যে যে নিউট্রিশন গুলো যাচ্ছিল মেনলি সেটা এর মধ্যে না গিয়ে দুটো বা একটা সেম প্লাসেন্টা হতে পারে, তো এই দিকে চলে এলো, তো এই বেবির কাছে সমস্ত নিউট্রিয়েন্ট থেকে শুরু করে সমস্ত মিনারেলস, ভিটামিন সবকিছু যা আসছে, অক্সিজেন সবকিছু এর কাছে চলে গেল, এই বেবি বড় এবং ফুললি ডেভেলপ হয়ে গেল, কিন্তু পাশের বেবিটা ধীরে 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 জাস্ট নেক্রোটাইজড হয়ে ডিসঅ্যাপিয়ার হওয়ার চান্সেস থাকে। এটাকে বলা হয় টুইন টু টুইন ট্রান্সমিশন সিনড্রোম, যেটা অভিজিৎ টপিক, আমি তোমাদেরকে বেশি বলবো না এখন। তো বুঝতে পারছো এটাও রিলেটেড নয় আইইউজিআর এর, আইইউজিআর হতে পারে কিন্তু যেটা মেনলি টুইন টু টুইন ট্রান্সমিশন সিনড্রোম হয়, এটা প্রিটার্ম বার্থ হওয়ার চান্সেস থাকে, আইইউজিআর নয়, মেনলি আইইউজিআর নয়। এবার দেখি বিতে কি বলেছে, বিতে বলেছে 31-year-old মাল্টিগ্রাভিডা উইথ হিস্ট্রি অফ পুয়ারলি কন্ট্রোল ক্রনিক হাইপারটেনশন, যে 31 বছরের একজন মাল্টিগ্রাভিডি, যে অনেকবার অলরেডি বার্থ দিয়েছে, উইথ হিস্ট্রি অফ পুয়ারলি কন্ট্রোল হাইপারটেনশন, যার পুয়ারলি কন্ট্রোল হাইপারটেনশন আছে। এবার হাইপারটেনশনের সাথে ইউটেরো প্লাসেন্টাল সেফিসিয়েন্সির কোনো সংযোগ আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। কিভাবে দেখবো, জাস্ট একটা পেপার এখানে নেবো, ঠিক আছে। এবার পুরো ভালোভাবে ইউটারাসে ব্লাড সাপ্লাই কিভাবে আসে এবং ইউটারাস থেকে বাচ্চার কাছে কিভাবে যায় সেই জিনিসটা আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বাদ বাকি পুরো টপিকটা ওবিজি টপিক, আমি জাস্ট পিরিয়ড থেকে বলছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এইটা ধরো, তোমাদের ইউটেরাইন আর্টারি, ঠিক আছে, ইউটেরাইন আর্টারি আসছে ইউটেরাসের মধ্যে, ঠিক আছে, এখানে ভিলাস আছে, ইন্ট্রাভিলাস স্পেস আছে, ভিলাস আছে, এর মধ্যে আসছে ইউটেরাইন আর্টারির ব্রাঞ্চ গুলো এসে
ব্লাড সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, ব্লাড সাপ্লাই করছে। এবার এখান থেকে এটা হচ্ছে প্লাসেন্টার মধ্যে, এটা থেকে প্লাসেন্টার মধ্যে যাচ্ছে কিছুটা ব্লাড, এক্সচেঞ্জ হয়ে প্লাসেন্টার মধ্যে যাচ্ছে ব্লাড, আর ফিরে যাচ্ছে, যাচ্ছে ফিরে যাচ্ছে, যাচ্ছে ফিরে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে উমবিলিক্যাল কর্ডের মাধ্যমে একটা বেবির উমবিলিক্যাল কর্ডের মাধ্যমে অ্যাটাচ আছে, যেটা এর মধ্যে আসছে। এখান থেকেও ব্লাড আসছে উমবিলিক্যাল আর্টারির মাধ্যমে, সরি উমবিলিক্যাল ভেনের মাধ্যমে, আর ব্লাড যাচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড উমবিলিক্যাল ভেনের মাধ্যমে, ঠিক আছে, উমবিলিক্যাল আর্টারি। এবার এটা একটা নর্মাল হেলদি মায়ের ইউটেরাইন আর্টারি, যেটা সাপ্লাই করছে প্লাসেন্টাকে, উমবিলিক্যাল আর্টারি ব্রাঞ্চ সাপ্লাই করছে প্লাসেন্টাকে, প্লাসেন্টা থেকে বাচ্চার মধ্যে আসছে। এবার ধরো যে মাদারের হাইপারটেনশন আছে, ক্রনিক হাইপারটেনশন আছে, তার ক্ষেত্রে কি হবে, এই যে উমবিলিক্যাল আর্টারি গুলো, এগুলো ধরো ডায়ামিটার প্রথমে ছিল 10 mm, ঠিক আছে, কিন্তু যাদের হাইট, এটা নর্মাল একটা মায়ের ধরো 10 মিলিমিটার, ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, মিলিমিটার হয় না, আমি জানি না কত মিলিমিটার, ঠিক আছে, 10 মিলিমিটার ধরো নর্মালি আমরা ধরছি, ঠিক আছে, সাপোজ এটা নর্মাল মাদারের ক্ষেত্রে। এবার হাইপারটেনশন কেন হয়? হাইপারটেনশন হলে কি হয়, বা হাইপারটেনশন কেন হয়? হাইপারটেনশন কেন হয়? হাইপারটেনশন দুটো কারণে হতে পারে। যদি আমাদের ব্লাড, বডির মধ্যে ব্লাড সাডেনলি বেড়ে যায়, হাইপারটেনশন কাকে বলে, যে ব্লাড ভলিউম, ব্লাড প্রেসার, বিবি সংজ্ঞা কি, যে আমাদের ব্লাড ব্লাড লিউমেনের ওপর কতটা পরিমাণ প্রেসার দিচ্ছে, সেটা হচ্ছে ব্লাড প্রেসার। এবার দুটো কারণে ইয়ে হতে পারে হাইপারটেনশন। এক, যদি সাডেনলি আমাদের ব্লাড ভলিউম পুরো বডির মধ্যে বেড়ে যায়, বা আমাদের যে ব্লাড ভেসেলস আছে, ভেন বা আর্টারি আছে, তাদের লিউমেনের যে ডায়ামিটার আছে সেটা কমে যায়, ঠিক আছে। এটা কেমন, জিনিসটাকে বোঝানোর জন্য আমি একটা জিনিস দিচ্ছি, ঠিক আছে। ধরো একটা পাইপ আছে, ঠিক আছে, একটা পাইপ, তোমরা দেখেছো জল, কলের থেকে যে পাইপের মাধ্যমে জল যায়, ঠিক আছে। এবার তাতে একটা নির্দিষ্ট পরিমাণ প্রতিদিন তোমাদের তোমাদের ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে জল যাচ্ছে একটা ট্যাবে, ঠিক আছে। এবার ওই ট্যাঙ্কিতে প্রতিদিন আমরা ধরো সাপোজ 5 লিটার জল দিচ্ছি, এবং একটা নির্দিষ্ট প্রেসারের, ওই পাইপের মধ্যে নির্দিষ্ট প্রেসারের মাধ্যমে জল বাইরের দিকে বেরাচ্ছে ট্যাবের মাধ্যমে, ঠিক আছে। এবার ওই যে প্রেসারটা দিচ্ছে ওটা একটা নির্দিষ্ট পরিমাণ প্রেসার হচ্ছে। এবার সাডেনলি যদি ওই ট্যাঙ্কির মধ্যে আমরা সাডেন কি করি, 10 লিটার, 5 লিটারের জায়গায় 10 লিটার জল ভরে দিলাম, তো যে জলের স্পিডটা ছিল সেই স্পিডটা বাড়বে, কেন বাড়বে, প্লাস যে জল ভেতরে আছে সেটা তার যে পাইপটাকে বেশি পরিমাণে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এটা জাস্ট আমি কম্পেয়ার করছি ব্লাড ভেসেলস গুলোর সাথে, ঠিক আছে, মানে ভেন এবং আর্টারির সাথে। যদি সাডেনলি তোমার একটা লিউমেন আছে, এরকম ব্লাড ভেসেলস আছে, তার মধ্যে ব্লাড ভলিউম সাডেন বেড়ে গেল, আমাদের বডিতে 5 লিটার ধরো ব্লাড আছে, ঠিক আছে, আমাদের নর্মালি 5 লিটারের কাছাকাছি ব্লাড থাকে, ঠিক আছে, 5 লিটারের ব্লাড আছে, আমাদের মধ্যে সাডেনলি 7 লিটার ব্লাড হয়ে গেল, তো সেই ব্লাডটা কোথায় যাবে? হার্ট তো আর নিজের মধ্যে স্টোর করে রাখতে পারবে না, সে পাম্প করবে এবং পুরো বডিতে যাবে। বডিতে গেলে কি হবে, ব্লাড ভেসেলস যেগুলো আছে তার মধ্যে প্রেসার সাডেনলি বাড়তে থাকবে, কারণ একটা ব্লাড ভেসেলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জল যাচ্ছিল, সাডেন জলের পরিমাণ যদি বেড়ে যায়, তো তার মধ্যে যে প্রেসারটা সেটা বাড়বে। আর একটা কারণ হতে পারে, ধরো সেই ট্যাঙ্কি, সেম ট্যাঙ্কি আছে, 5 লিটার জল আছে তার মধ্যে, এবং যে পাইপটা আমরা ইউজ করছিলাম তার থেকে ন্যারো একটা পাইপ ইউজ করলাম, এরকম একটা ডায়ামিটারের পাইপ ইউজ করছিলাম, এবার ন্যারো করে এরকম একটা ডায়ামিটারের পাইপ ইউজ করলাম। অবভিয়াসলি তার মধ্যে দিয়ে যে জলটা যাবে তার প্রেসার বেশি হবে, আরো দ্রুত সামনের দিকে জল যাওয়ার চেষ্টা করবে। যত তোমরা দেখবে একটা পাইপ যখন তোমরা নিয়ে জল দেবে কোথাও, ঠিক আছে, যদি এমনি নর্মাল লিউমেন থাকো তোমরা একটা স্পিডে যাচ্ছে, কিন্তু যেই দেখবে তোমরা পাইপের সামনেটা প্রেস করে রাখছো, ঠিক আছে, দেখবে জলের স্পিড বেড়ে যাবে। এবার জলের স্পিডটা কেন বাড়ছে, যে তোমরা লিউমেনটাকে ন্যারো করে দিয়েছো, মানে ব্লাড ভেসেলটা যদি কোনো পরিমাণে ন্যারো হয় তাহলে ব্লাড প্রেসার বাড়ার চান্সেস 100% থাকবে। এই জিনিসটা তোমরা ফাউন্ডেশনে পড়বে যখন তোমরা হাইপার টেনশনের টপিক পড়বে, ঠিক আছে। প্লাস কার্ডিও যদি আমি পড়াই তাহলে কার্ডিওতে আমি পুরো ভালোভাবে এক্সপ্লেন করবো ব্যাপারটা। তো নর্মাল যদি 10 মিলিমিটার হয় একটা মায়ের ইউটেরাইন আর্টারি ডায়ামিটার, কিন্তু যখন একটা হাইপারটেনসিভ মাদার থাকবে
হাইপারটেনসিভ মাদার থাকবে, হাইপারটেনসিভ মাদার, তার ক্ষেত্রে একা একাই লিউমেনের পরিমাণ কমে যাবে, কারণ ক্রনিক হাইপারটেনশনের পর যে লিউমেন গুলো আছে সেগুলো ন্যারো হওয়ার চান্সেস 100% থাকে। ঠিক আছে, ন্যারো হয়ে যাবে। ঠিক আছে, ন্যারো লিউমেন অফ ইউটেরাইন আর্টারি, ইউটেরাইন ইউটেরাইন আর্টারি। ঠিক আছে, এবার যেই ন্যারো লিউমেন হয়ে যাবে তখন কি হবে, এর মধ্যে ধরো আমরা যদি প্রতি মিনিটে এই ন্যারো এতটা মোটা ছিল, জাস্ট এটা ইয়ে হয়ে কম হয়ে কত হয়ে যাবে, এইরকম ন্যারো হয়ে যাবে, এইরকম এইরকম ন্যারো হয়ে গেল, এইরকম ন্যারো হয়ে গেল। তো ধরো প্রতি মিনিটে যে ব্লাড এক্সচেঞ্জটা হচ্ছিল সেটা 350 থেকে যদি 450 ml হচ্ছিল প্রতি মিনিটে, লাগভাগ এরকমই হয়, 350 থেকে 450 ml যদি এর মধ্যে ব্লাডটা এক্সচেঞ্জ হচ্ছিল, সেটা কমে অনেক কম হয়ে যাবে, কমে অনেক কম হয়ে যাওয়ার চান্সেস থাকে, কারণ লিউমেনের কমে গেছে। তো যে পরিমাণ ইয়ে যাওয়ার কথা, ব্লাড ইউটেরাসে বা প্লাসেন্টায় আসার কথা, সেটা আসবে না। বেবির কাছে যে উমলিক্যাল ভেনের মাধ্যমে যে, সরি এটা উমলিক্যাল আর্টারি লিখেছি নাকি আমি, উমলিক্যাল ভেন হবে, উমলিক্যাল ভেনের মাধ্যমে যায়, সরি উমলিক্যাল ভেনের মাধ্যমে ব্লাড সাপ্লাই বাচ্চার কাছে যায়, কারণ তোমরা জানো যে উমলিক্যাল ভেন একমাত্র ভেন যেটা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়। তো বাচ্চার কাছে যে প্রতি মিনিটে ব্লাড সাপ্লাই যাচ্ছিল সেটা কমবে, এবার সেটা যেই কমবে বাচ্চার মধ্যে গ্রোথ রেস্ট্রিক্টেড হবে। কেন? কারণ এখানে নির্দিষ্ট পরিমাণে একটা ব্লাড যাচ্ছিল, নির্দিষ্ট পরিমাণে একটা নিউট্রিয়েন্ট বাচ্চার কাছে যাচ্ছিল নর্মাল মাদারের ক্ষেত্রে, কিন্তু যখনই ব্লাড সাপ্লাই কম হবে বাচ্চার কাছে ব্লাড সাপ্লাই কমে যাবে, বাচ্চার আইইউজিআর হওয়ার চান্সেস থাকবে। এবার যেই ধীরে ধীরে ব্লাড সাপ্লাই কমবে, এটা প্রথম হাফ অফ প্রেগনেন্সিতে বোঝা যায় না, কারণ বাচ্চা তখন ছোট থাকে, নির্দিষ্ট পরিমাণ যতটুকু নিউট্রিয়েন্ট দরকার ততটুকু চলে যায়। কিন্তু ল্যাটার হাফ অফ প্রেগনেন্সিতে যখন বাচ্চার বেসাবলিক বেসাল মেটাবলিক রেট বেড়ে যায়, নিড বেড়ে যায়, তখন বেশি পরিমাণ ব্লাড এবং নিউট্রিয়েন্ট মাদারের প্লাসেন্টা থেকে বাচ্চার কাছে আসা উচিত, কিন্তু আসতে পারবে না। বাচ্চার মধ্যে যতটুকু ব্লাড সাপ্লাই আসছে বডি কি করবে, হেডের দিকে দিয়ে দেবে, হেডের দিকে ব্লাড সাপ্লাই বাড়িয়ে দেবে, ব্লাড সাপ্লাই বাড়িয়ে দেবে, এবং লোয়ার বডি পার্ট ছোট হয়ে যাবে। তো যেটাকে আমরা আগেই বলেছিলাম অ্যাসিমেট্রিক এলাইজিয়া। বাচ্চা কেমন হবে শেষ পর্যন্ত, বাচ্চা ল্যাটার হাফ অফ প্রেগনেন্সি যেতে যেতে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এরকম হয়ে যাবে, যেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক এলাইজিয়া। যেটাকে কি বলে, অ্যাসিমেট্রিক্যাল আইইউজিয়া। ওকে, অ্যাসিমেট্রিক এলাইজিয়া বুঝতে পেরেছো তোমরা? আশা করি সবকিছু ক্লিয়ারলি তোমাদেরকে এক্সপ্লেন করেছি। 31 ইয়ার মাল্টিগ্রাভিডা উইথ হিস্ট্রি অফ পুয়ারলি কন্ট্রোলড ক্রনিক হাইপারটেনশন। হাইপারটেনশন থাকলে ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হবে, কারণ ব্লাড সাপ্লাই ঠিক মতো আসবে না, বাচ্চার কাছে ব্লাড সাপ্লাই যাবে না, অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর হওয়ার চান্সেস 100%। তো এই অনুযায়ী অ্যান্সারটা হবে এটা। ঠিক আছে, বাকিগুলো ভুল। তো সবসময় তোমরা যখনই কোশ্চেন পড়ছো বা কোশ্চেন করছো, তোমরা সবসময় এলিমিনেশন মেথড ইউজ করার চেষ্টা করবে। পরের কোশ্চেনটা একটু বড় আছে, তোমরা দেখো কোশ্চেনটা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি আছে পড়বো আমরা। The nurse is observing 4-month-old child in the playroom. 24-month-old child মানে
বাচ্চার ক্যাটাগরি কি? বাচ্চার ক্যাটাগরি হচ্ছে 1 to 3 ইয়ারে কি চলে? টডলার। সরি, দেখা যাচ্ছে না, তোমরা বুঝে নেবে টডলার, ঠিক আছে? তো কি বলেছে যে 24 মাসের একটা বাচ্চা চাইল্ড ইন দ্য প্লে রুম অফ এ পিডিয়াট্রিক ইউনিটের প্লে রুমে অবজার্ভ করছে দ্য চাইল্ড ইজ সিটিং অন এ ফ্লোর প্লেইং উইথ আ সেট অফ লার্জ প্লাস্টিক বিল্ডিং ব্লকস। টডলাররা বিল্ডিং ব্লকস নিয়ে খেলতে ভালোবাসে, তো একটা ফ্লোরে বসে লার্জ প্লাস্টিক বিল্ডিং ব্লক নিয়ে খেলছে। অ্যানাদার টডলার অ্যাপ্রোচেস, আরেকটা টডলার তার কাছে এলো। আমি বললাম টডলার, তো আরেকজন টডলার এলো। এটা 1 to 3 ইয়ারের মধ্যে পড়ে, তো এটা অলরেডি টডলার আমি বলেছি, টডলার। তো আরো একটা টডলার অ্যাপ্রোচ করলো তাকে, ঠিক আছে? অ্যান্ড সিটস নিয়ার বাই, তার পাশেই বসলো উইথ এ আইডেন্টিক্যাল সেটস অফ ব্লক, একই রকমের ধরনের সে যে বিল্ডিং ব্লক বানাচ্ছিল তার মতোই আরেকটা বিল্ডিং ব্লক নিয়ে তার পাশে বসলো। দ্য নার্স নোটস দ্যাট দ্য চিলড্রেন্স আর প্লেইং সাইড বাই সাইড। নার্স নোট করছে যে দুটো বাচ্চা পাশাপাশি বসে খেলছে, ঠিক আছে? বাট আর নট ইন্টারাক্টিং অর শেয়ারিং ব্লকস, বাট তারা নিজেদের যে ব্লকস গুলো, এ একটা ব্লকস নিয়ে খেলছে, সে একটা ব্লকস নিয়ে খেলছে, কিন্তু তারা নিজেদের মধ্যে ব্লক একই মানে একসাথে খেলছে না, এই জিনিসটা বলছে। নট ইন্টারাক্টিং মানে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে না বা শেয়ার করছে না ব্লকস গুলোকে, ঠিক আছে? হুইচ অ্যাকশন শুড দ্য নার্স টেক। এই এই জিনিসটা দেখে নার্সের কি করা উচিত বা কি বলা উচিত বা কি বোঝা উচিত। এবার অ্যান্সার গুলো দেখো। ইন্টারভিন অ্যান্ড এনকারেজ দ্য চিলড্রেন টু শেয়ার দ্য ব্লকস টু প্রমোট হেলদি সোশ্যালাইজেশন। যে বাচ্চা ঠিক মতো সোশ্যালাইজেশন হচ্ছে না, সোশ্যালাইজ হচ্ছে না, তো কি করব, নার্স তাদের মিডিলে যাবে এবং তাদেরকে এনকারেজ করবে, তাদেরকে কি করবে, এনকারেজ করবে চিলড্রেন টু শেয়ার ব্লগস, যে দুটো বাচ্চাকে এনকারেজ করবে তারা যাতে ব্লগস গুলো শেয়ার করে এবং হেলদি সোশ্যালাইজেশন মেনটেন করে। যে একটা বাচ্চা যখন আমরা দেখবো যে তারা নিজেদের মধ্যে খেলছে না, মানে হয়তো তাদের মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে না, তো এক নার্স কি তাদের মধ্যে গিয়ে এনকারেজ করবে তাদেরকে ব্লগস গুলোকে শেয়ার করে একসাথে খেলার জন্য। এটা ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন কি বলেছে, ডকুমেন্ট দ্য বিহেভিয়ার অ্যাজ এক্সপেক্টেড, যে এটা ডকুমেন্ট করে দাও এক্সপেক্টেড বিহেভিয়ার হিসেবে ফর দ্য চাইল্ড কারেন্ট ডেভেলপমেন্ট স্টেজ, যে চাইল্ড কারেন্ট যে ডেভেলপমেন্ট স্টেজ মানে হচ্ছে টডলার অনুযায়ী বাচ্চা ঠিক আছে, বাচ্চা ঠিক প্লে করছে, তাতে কোনো প্রবলেম নেই, জাস্ট ডকুমেন্ট করে দাও এটা। সি কি বলছে, নোটিফাই দ্য প্রোভাইডার, যে হেলথ কেয়ার প্রোভাইডারকে মানে ডক্টরকে নোটিফাই করো দ্যাট দ্য চাইল্ড ইজ ডেমনস্ট্রেটিং আর্লি সাইন অফ সোশ্যাল আইসোলেশন, যে বাচ্চা নিজেদের মধ্যে খেলছে না, মানে সোশ্যালি আইসোলেট হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে না, বা নিজেদের মধ্যে কথা বলছে না, নিজেদের একসাথে খেলছে না, তো তাড়াতাড়ি গিয়ে ডক্টরকে ইনফর্ম করে যে বাচ্চা সোশ্যালাইজ হচ্ছে না নিজেদের মধ্যে। লাস্ট এটা কি বলেছে, রিপ্লেস দ্য ব্লকস উইথ এন ইন্টারাকশন অ্যান্ড এ বোর্ড গেম টু ফোস্টার দ্য ডিরেক্ট পিয়ার ইন্টারাকশন, যে তাদের মধ্যে ইন্টারাকশন বাড়ানোর জন্য একটা ইন্টারাকশনের মতো বোর্ড গেম নিয়ে চলেছে, একটা বোর্ড গেম নিয়ে তাদেরকে দাও যাতে তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন করতে পারে। যে লার্জ বিল্ডিং ব্লক বানাচ্ছে বলে তারা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে না, কিন্তু একটা বোর্ড গেম দিলে তারা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করবে, ঠিক আছে? তো তোমাদেরকে অলরেডি বলেছিলাম 1 to 3 ইয়ার্স এজ হচ্ছে টডলার। টডলার কি ধরনের প্লে শো করে, টডলার প্লে শো করে সেটা হচ্ছে প্যারালাল প্লে, প্যারালাল প্যারালাল প্লে প্লে শো করবে, ঠিক আছে? প্যারালাল প্লে শো করবে। তো প্যারালাল প্লের ক্ষেত্রে কি হয়, একটা বাচ্চা বসে তার খেলনা নিয়ে একভাবে খেলবে, তার পাশেই যদি আমরা আরো একটা বাচ্চাকে বসিয়ে দিই, সে তার খেলনা নিয়ে একভাবে খেলবে, দুজন দুজনের মধ্যে ইন্টারাক্ট করবে না, পাশাপাশি বসে দুজন আলাদাভাবে দুজনের মধ্যে খেলে নেবে। প্লের যে ক্লাসটা ছিল তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করেছো, আমি এটা খুব ক্লিয়ারলি এবং প্রতিবার রিপিট করে করে বলেছি। তো টডলারদের ক্ষেত্রে এই যে জিনিসটা দেখা যাচ্ছে, একটা বাচ্চা বসে তার বিল্ডিং ব্লক নিয়ে নর্মালি খেলে যাচ্ছে, আর তার পাশে আরেকটা বাচ্চা বসে নর্মালি বিল্ডিং ব্লক নিয়ে খেলে যাচ্ছে, তো এই দুটোর মধ্যে তারা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে না, এই জিনিসটা খুবই নর্মাল টডলারের ক্ষেত্রে, তো এটাই কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এই অনুযায়ী ফার্স্ট
অ্যান্সারটা কি আছে যে ইন্টারভিন দ্য এনকারেজ দ্য চিলড্রেন টু শেয়ার ব্লগস, তারা শেয়ার ব্লগ করবে না তাদেরকে যতই এনকারেজ করা হয়। তো এই অ্যান্সারটা ভুল। থার্ড এটা কি আছে, নোটিফাই দ্য প্রোভাইডার দ্যাট চাইল্ডের সোশ্যাল আইসোলেশন হয়ে গেছে, তো এটা হেলথ কেয়ার প্রোভাইডারকে বলো। এই এজটাই এরকম যেখানে তারা ইন্টারাক্ট করবে না, তারা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করবে না, তারা ধীরে ধীরে যখন ইমাজিনারি প্লে করবে বা প্রি স্কুলারের ক্ষেত্রে গেলে ধীরে 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 ইন্টারাকশন শো করবে। তো এটাও ভুল। লাস্টটা কি বলেছে, যদি অন্যান্য বোর্ড গেমও দিই তারা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করবে না, কোনো অসুবিধা নেই, তাদের এই এজে এই কি প্লেটা খুবই নর্মাল। তো ডি যেটা আছে সেটাও ভুল। তো সি হচ্ছে এটা রিয়েল অ্যান্সার, যে ডকুমেন্টটাকে নর্মাল হিসেবে, নর্মাল সোশ্যাল, নর্মাল প্লে হিসেবে এটা ডকুমেন্ট করে দেওয়া। ওকে, এর পরের কোশ্চেনটা দেখবো। তো এক্ষেত্রে কি আছে, এ নার্স ইজ কেয়ারিং ফর এ হেলদি ফুল টার্ম নিউবর্ন ইমিডিয়েটলি ফলোইং এ স্পন্টেনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি, যে একটা ফুল টার্ম নিউবর্নকে কেয়ার করছে ইমিডিয়েট নিউবর্ন কেয়ার করছে স্পন্টেনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারির পর, ভ্যাজাইনাল ডেলিভারি হওয়ার পরে নিউবর্ন কেয়ার করছে ডিউরিং দ্য ফার্স্ট 30 মিনিটস অফ লাইফ, ফার্স্ট 30 মিনিট অফ লাইফে কেয়ার করছে, ঠিক আছে, ফার্স্ট 30 মিনিট অফ লাইফে। দ্য নার্স নোটস দ্যাট দ্য ইনফ্যান্ট ইজ অ্যালার্ট অ্যান্ড ক্রাইং, যে নার্স নোট করছে যে ফার্স্ট 30 মিনিটে বাচ্চা অ্যালার্ট এবং ক্রাই করছে ভিগোরাসলি, খুব জোর জোর করে কান্না করছে, হ্যাজ এ হার্ট রেট অফ 175 বিটস পার মিনিট, ঠিক আছে, এবং রেসপিরেটরি রেট 72 বিটস পার মিনিট উইথ ওকেশনাল ব্রিফ এক্সপিরেটরি গ্রান্টিং, এটা এক্সপিরেটরি হবে, সরি এক্সপিরেটরি গ্রান্টিং হবে, যে ওকেশনালি এক্সপিরেটরি গ্রান্টিং শো করছে। এক্সপিরেটরি গ্রান্টিং মানে হচ্ছে এরকম করে জাস্ট এই জায়গাটা ডিপ হয়ে যাবে। আমি তোমাদেরকে ধীরে 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 বলবো গ্রান্টিং এই জিনিস, কিছুদিন পর যখন বেবির সবকিছু আসবে তখন আমি বলবো। রেসপিরেটরি গ্রান্টিং মনে রেখো একটা অ্যাবনর্মাল রেসপিরেটরি প্যাটার্ন, এইটুকু মনে রেখো তোমরা। এখানে পরে যখন আমি পড়াবো ভালোভাবে ছবি দিয়ে পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে। হুইচ অ্যাকশন ইজ নার্স টেক নিস্ট, এর মধ্যে কোন অ্যাকশনটা নার্সের নেওয়া উচিত এরপরে, ঠিক আছে। তোমরা অপশন গুলো দেখো। ওকে, ফার্স্ট অ্যান্সার কি বলেছে, ইমিডিয়েটলি নোটিফাই দ্য পিডিয়াট্রিশিয়ান অফ সাইন্স অফ নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস। এক্সপিরেটরি গ্রান্টিং দেখা যাচ্ছে, তো আমাদের কি ডাইরেক্ট গিয়ে পিডিয়াট্রিশিয়ানকে বলে দেওয়া উচিত যে বাচ্চা এক্সপিরেটরি গ্রান্টিং মানে অ্যাবনর্মাল রেসপিরেটরি প্যাটার্ন দেখাচ্ছে, তো পিডিয়াট্রিশিয়ানকে নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেসের সম্পর্কে আমাদের কি ডিরেক্ট গিয়ে বলে দেওয়া উচিত। সেকেন্ড অপশনে কি বলেছে, অ্যাডমিনিস্টার সাপ্লিমেন্টাল অক্সিজেন ভায়া ফ্লো বাই সেট আপ অফ 5 লিটার পার মিনিট, আমাদের 5 লিটার পার মিনিট অক্সিজেন দিয়ে দেওয়া উচিত। থার্ডে কিপ দ্য ইনফ্যান্ট স্কিন টু স্কিন উইথ দ্য মাদার, মানে মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখতে হবে, এনকারেজ দ্য আর্লি ব্রেস্ট ফিডিং এবং ব্রেস্ট ফিড করাতে হবে। এটা লাস্টে ডি বলেছে, ট্রান্সফার দ্য নিউবর্ন টু দ্য নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, মানে এনআইসিউ তে পাঠাতে হবে ফর ক্লোজ অবজারভেশন, অবজার্ভ করার জন্য এনআইসিউ তে পাঠাতে হবে। তো কোনটা হবে অ্যান্সার। তো এখানে কোশ্চেনে যে যে ইয়েগুলো দেওয়া আছে সেগুলো কি কি এবং সেগুলো অ্যাবনর্মাল কিনা আমরা দেখবো প্রথমে, ঠিক আছে। কোশ্চেনে কি বলেছে, হার্ট রেট আছে 175 বিটস পার মিনিট, 175 বিটস পার মিনিট কি নর্মাল একটা বাচ্চার জন্য? না। নর্মালি যদি তুমি বলো একটা বাচ্চার জন্য 175 বিটস পার মিনিট হার্ট রেট কি নর্মাল, আমি বলবো না। কারণ একটা বাচ্চার নর্মাল, আমরা যখন নিউবর্নের নর্মাল সবকিছু পড়বো তখন আমি তোমাদেরকে বলবো, তাও এখানে বলে রাখি 120 থেকে 160 বিটস পার মিনিট হার্ট রেট ইজ নর্মাল ফর আ নিউবর্ন, ঠিক আছে। এরপর ধীরে 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 বাচ্চা যখন বড় হতে থাকবে ধীরে 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 হার্ট রেট কমতে শুরু করবে, ঠিক আছে। তো এটা অ্যাবনর্মাল। আরেকটা কি জিনিস বলেছে, যে রেসপিরেটরি রেট 72 ব্রিথ পার মিনিট, 72 ব্রিথ পার মিনিট কি নর্মাল? না।
নর্মাল কত 40 to 60 ব্রিথ পার মিনিট, ঠিক আছে। এবার এক্সপিরেটরি গ্রান্টিং হচ্ছে, অ্যাবনর্মাল রেসপিরেটরি প্যাটার্ন দেখা দিচ্ছে, তো বাচ্চার কি করা হচ্ছে? তো এখানে দুটো তিনটে জিনিসই অ্যাবনর্মাল আছে, কিন্তু এই যে এক্সপিরেটরি গ্রান্টিংটা আছে এটা ওকেশনাল, তোমরা এখানে দেখতে পাচ্ছ ওকেশনাল বলেছে, ওকেশনাল, ঠিক আছে। তিনটে জিনিসই এখানে অ্যাবনর্মাল দেখা যাচ্ছে, কিন্তু তোমাদেরকে একটা জিনিস আমি বলেছিলাম যে ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি কখন হয়, ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি 30 to 60 মিনিটস আফটার বার্থ। ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি কখন ছিল, যে 30 to ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি, ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি কখন ছিল, 30 to 60 মিনিট আফটার বার্থ, যেটা খুবই নর্মাল। এই পিরিয়ডে কি হয়, বাচ্চা খুব অ্যাক্টিভ থাকে, অ্যালার্ট থাকে, হাত পা ছোঁয়ার চেষ্টা করে, খুব ভিগোরাসলি ক্রাই করে, যেটা নর্মাল, যা ডিসক্রিপশন এখানে দেওয়া আছে নর্মাল। এবার এই যে পার্টিকুলার টাইমের ক্ষেত্রে যদি বাচ্চা জোর জোর কাঁদে, লাংস এক্সপ্যান্ড করার চেষ্টা করে, ভালোভাবে রেসপিরেটরি প্যাটার্ন শো করে, তখন যদি বাচ্চার হার্ট রেট কিছুটা বেড়ে যায় 175, 160 থেকে একটু বেড়ে 175 হয়, সেটা ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে নর্মাল, নর্মাল। এবং বাচ্চার রেসপিরেটরি প্যাটার্ন যদি 72 বা 75 হয়, এটাও নর্মাল। ওকেশনাল গ্রান্টিং, যদি কন্টিনিউয়াস গ্রান্টিং হয় তাহলে সেটা অ্যাবনর্মাল প্যাটার্নকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু ওকেশনাল গ্রান্টিং অফ ফর বেবি ইজ নর্মাল। তো এখানে আশা করি বুঝতে পেরেছি যে ফার্স্ট পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটিতে একটু বাচ্চার রেসপিরেটরি প্যাটার্ন চেঞ্জেস হওয়া বা হার্ট রেট বাড়া, এগুলো সবকিছু নর্মাল। তো আমরা দেখি যে অপশনগুলো কি ছিল। ইমিডিয়েটলি নোটিফাই দ্য পিডিয়াট্রিশিয়ান, পিডিয়াট্রিশিয়ানকে নোটিফাই করার দরকার নেই, আমরা জাস্ট অবজার্ভ করবো, ডকুমেন্ট করবো, বাচ্চাকে নর্মাল নিউবর্ন কেয়ার দেবো, বাচ্চাকে মায়ের কাছে দেবো, আর্লি ব্রেস্ট ফিডিং স্টার্ট করবো, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট দেবো, নর্মাল যে যে প্রসিডিউর গুলো আছে সেগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো। তো এটা ভুল, কারণ নর্মাল প্যাটার্ন, এটা কোনো অসুবিধা নেই। এটা অ্যাডমিনিস্টার সাপ্লিমেন্টাল অক্সিজেন, অক্সিজেন দরকার নেই, ওকেশনাল গ্রান্টিং এর জন্য কোনো অক্সিজেন দরকার নেই, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে না এখানে। কিপ দ্য ইনফ্যান্ট স্কিন টু স্কিন, যেটা আমি বলছিলাম, কিপ দ্য ইনফ্যান্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, মায়ের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখবো, প্লাস এনকারেজ মাদার টু ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং আর্লি স্টার্ট করবো, ধীরে 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 যখন ফার্স্ট পিরিয়ড অফ সেকেন্ড পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি আসবে, তখন ধীরে 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 এগুলো সেটেল হয়ে যাবে। আবার যখন সেকেন্ড পিরিয়ড অফ রিঅ্যাক্টিভিটি আসবে, তখন এগুলো গায়েব হয়ে যাবে ধীরে ধীরে। তারপরে কি হয়েছে, ট্রান্সফার দ্য নিউবর্ন টু দ্য এনআইসিইউ ফর অবজারভেশন, দরকার নেই, এটা নর্মাল প্যাটার্ন, তো এটাও দরকার নেই, ঠিক আছে। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি আছে, পড়ো তোমরা। A nurse is preparing to give the first bath to a newborn when the best time to bath the newborn, ঠিক আছে। যে একটা বেবিকে বাথ দেওয়ার জন্য রেডি হচ্ছি, যে কখন বেস্ট টাইম নিউবর্নকে বাথ করানোর জন্য, ঠিক আছে। আমি তোমাদেরকে অলরেডি বলেছি, umbilical কর্ড সেট অফ হওয়ার পর, সেট অফ হওয়ার পর আমরা বাথের দিকে যাব। এই কোশ্চেনটা আমি কোনো একটা গাইড থেকে নিয়েছি, ঠিক আছে। এই কোশ্চেনটা আছে বলে আমি জাস্ট দেখানোর জন্য, বা এর মধ্যে যদি কোনো অপশন তোমাদেরকে দেবে বা সেম কোশ্চেন উঠিয়ে দেয়, তাহলে তোমরা কি অ্যান্সার করবে তার জন্য কোশ্চেনটা উঠেছে। কোশ্চেনটা যদি থিওরিটিক্যালি বলো, কোশ্চেনটা পুরোটাই ভুল, এবং অ্যান্সার গুলো অ্যাকর্ডিং টু আমাদের থিওরি নেই, ঠিক আছে। কিন্তু এদের মধ্যে যেটা বেস্ট অপশন অ্যাভেলেবেল, সেটা আমরা অ্যান্সার দেবো। যে কোনো পরীক্ষা, সেটা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স হোক, নর্সেট হোক, আরআরবি হোক, ইএসএসসি হোক, কিছুই হোক না কেন, যখনই কোনো এরকম টাইপের কোশ্চেন দেবে, তার মধ্যে যেটা সব থেকে বেস্ট অপশন অ্যাভেলেবেল, সব থেকে লেস হার্মফুল অপশন, সেটা আমরা চুজ করবো, ঠিক আছে। যতদিন না umbilical cord সেট অফ হচ্ছে, ততদিন বাদ দেবো। umbilical cord সেট অফ হয় নিয়ারলি 7 days, ঠিক আছে। তার আগে আমরা কি করাতে পারি, স্পঞ্জিং করাতে পারি, কি করাতে পারি, স্পঞ্জিং, ঠিক আছে। এখানে মেনলি বাথের মনে স্পঞ্জিং এর কথা বলা হয়েছে, আই থিঙ্ক, যেখানে একটা গাইড থেকে নিয়েছি আমি, কোশ্চেনটা ছিল বলে তোমরা এটা দেখে কনফিউজ হবে, তাই জাস্ট ডিরেক্ট কোশ্চেনটা উঠিয়ে নিয়েছি, ঠিক আছে।
তো কি বলেছে, ইমিডিয়েটলি আফটার বার্থ। ইমিডিয়েটলি আফটার বার্থ আমরা কোনো সময় করি না, উইথিন দ্য ফার্স্ট আওয়ার আফটার বার্থ। উইথিন দ্য ফার্স্ট আওয়ার আফটার বার্থ কি আমরা করবো, আফটার দ্য নিউবর্ন টেম্পারেচার ইজ স্টেবল, বাচ্চার টেম্পারেচার স্টেবল হওয়ার পরে আমরা করবো, বিফোর দ্য ফিডিং টু প্রিভেন্ট ভমিটিং। জাস্ট ফিডিং দেওয়ার আগে আমরা করবো যাতে ভমিটিং প্রিভেন্ট হয়। ঠিক আছে, এখানকার অপশনস অনুযায়ী আমরা যেটা অপশন নেবো সেটা হচ্ছে আফটার দ্য নিউবর্ন টেম্পারেচার ইজ স্টেবল। ইমিডিয়েটলি আফটার বার্থ কোনো সময় করবো না, উইথিন দ্য ফার্স্ট আওয়ার আফটার ডেলিভারি এটা কোনোদিন করবো না, কারণ এখানে সব থেকে বেশি চান্সেস থাকবে হাইপোথার্মিয়া হওয়ার। তো টেম্পারেচার স্টেবল হওয়ার পর, মানে জাস্ট হাইপোথার্মিয়া কমপ্লিট হয়ে, হাইপোথার্মিয়া প্রিভেনশন করার জন্য হাইপোথার্মিয়া যখন হওয়ার চান্সেস অনেক লেস হয়ে যাবে, তখন আমরা বাথ কখন করাতে পারি, অ্যাটলিস্ট 24 থেকে 48 আওয়ার্স পরে স্পঞ্জিং করাতে পারি, বাথ করাতে পারবো না, স্পঞ্জিং করাতে পারি। ঠিক আছে, একটু ওয়েট করবেন, জাস্ট কানেক্ট করবো, চার্জ আমার শেষ হয়ে এসছে। ওকে, তো এখানে বেস্ট অপশন অ্যাভেলেবেল হচ্ছে সি। ঠিক আছে, স্পঞ্জিং এর কথা বলা উচিত ছিল, বাট কোন কোন জায়গায় এরকম কোশ্চেন থাকলে তোমরা কিভাবে অ্যান্সার করবে এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে এই কোশ্চেন নিয়েছি। পরের কোশ্চেনটা দেখবো। ঠিক আছে, দ্য নার্স ইজ টিচিং এ প্যারেন্ট হাউ টু ইউজ বাল্ব সিরিজ ফর এ নিউবর্ন উইথ ইনস্ট্রাকশন, হুইচ ইনস্ট্রাকশন ইজ কারেক্ট। কালকেই আমি তোমাদেরকে পড়েছি বাল্ব সিরিজ কি। বাল্ব সিরিজ এরকম একটা বাল্বের মতো জিনিস, যেটাকে জাস্ট কম্প্রেস করে মুখের ভেতর দিয়ে দিলে কি হয়, যে আপার এয়ারওয়ে সিক্রেশনস গুলো বাল্ব সিরিঞ্জ বা অ্যাসেপ্টো সিরিঞ্জ একই রকম, জাস্ট কম্প্রেস করে মুখের ভেতরে ঢুকিয়ে দেবো, দিয়ে ছেড়ে দেবো, বা নাকে তো হয় না, মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিলে জাস্ট ভেতরে যে সিক্রেশনস গুলো ওর মধ্যে কালেক্ট হবে, বের করে আউট করে দিয়ে বাইরে ফেলে দেবো, আবার নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে কম্প্রেস করে মুখের দিকে ঢোকাবো, আবার জাস্ট কালেক্ট করে বাইরে বের করবো। ঠিক আছে, ফার্স্ট অপশন কি বলেছি, ইনসার্ট দ্য সিরিঞ্জ ডিপ ইনটু দ্য থ্রোট, মুখের ভেতরে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে দিতে বলছে, অপশনটাই ভুল ফার্স্টে। ঠিক আছে, সেকেন্ডে কি বলেছে, স্কুইজ দ্য বাল্ব আফটার প্লেসিং ইট ইন দ্য মাউথ, মাউথের মধ্যে ঢুকে দেওয়ার পর স্কুইজ করে দাও। ঠিক আছে, এটা এটা অ্যান্সার হবে কি, তারপরে অপশন গুলো দেখবো আমরা, কম্প্রেস দ্য বাল্ব বিফোর দ্য ইনসার্টিং ইন দ্য নোজ অর মাউথ, নাকের ভিতরে বা মুখের ভিতরে ঢোকানোর আগে বাইরে কম্প্রেস করে মুখের ভিতরে ঢোকাও বা নাকের ভিতরে ঢোকাও, এটা হবে না উপরেরটা হবে, তোমরা বলবে আমাকে। লাস্টে কি বলেছে, লাস্টে বলেছে ইউজ দ্য সিরিঞ্জ আফটার এভরি ফিডিং, এটা তো আননেসেসারি কোনো রিলেটেড কোশ্চেন না, তাহলে বাদ দিলাম। এই দুটোর মধ্যে কি অপশন, কি অ্যান্সার হবে আমাকে প্লিজ কমেন্টে জানাবে, আশা করি তোমরা এটা বলতে পারবে। আমি অ্যান্সারটা বললাম না, কালকে বলে দেবো অ্যান্সারটা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট অ্যাসোসিয়েটিভ প্লে। ঠিক আছে, এর মধ্যে কোন জিনিসটা ট্রু নয় অ্যাসোসিয়েটিভ প্লের জন্য, চিলড্রেন্স আর ইনভলভ ইন আইডেন্টিক্যাল অ্যাক্টিভিটি, চিলড্রেন্স borrow and lend the play article, mutual goal is set, no establishment of rules regarding the limits, লিমিট যে কোনো লিমিটস বা রুলস থাকবে না এর মধ্যে, প্লের মধ্যে। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্লে কারা শো করে বা অ্যাসোসিয়েটিভ প্লে কি তোমরা কমেন্টে জানাবে। আমি বলে দিচ্ছি, অ্যাসোসিয়েটিভ প্লের আরেক নাম হচ্ছে ফেক প্লে বা ইমাজিনারি প্লে। আমার, তোমরা যেখানে আমার টপিকটাকে লিখে রেখেছো সেখানে দেখবে play। ঠিক আছে, তো কত এজের বাচ্চাদের মধ্যে দেখা যায়, 4 to 6 year। ঠিক আছে, 4 to 6 year। তো ইমাজিনারি প্লে এর ক্ষেত্রে বাচ্চারা কি করে, আমি বলেছিলাম যে রান্নাবাটি, স্পেশালি রান্নাবাটি ইউটেন্সিল বা কিচেন সেট নিয়ে আসবে, তারা সেগুলোতে রান্না করবে। ঠিক আছে, দিয়ে দেখবে যে তারা ভাববে যে আমরা বড়দের মতো রান্না করছি বা কিছু ইমাজিন করে প্লে করার চেষ্টা করবে, এইরকম টাইপের জিনিসপত্র প্রি স্কুলাররা ইমাজিন করতে খুব ভালোবাসে। ঠিক আছে, চিলড্রেন্স আর ইনভলভ ইন আইডেন্টিক্যাল অ্যাক্টিভিটিস, চিলড্রেনরা একই রকম, দুটো চিলড্রেন যদি একসাথে থাকে একই রকম অ্যাক্টিভিটি করতে ভালোবাসে। সেখানে এটা কি বলেছে, চিলড্রেন বড় অ্যান্ড লেন্ড প্লে আর্টিকেলস, নিজেদের মধ্যে ধার নিয়ে জিনিসপত্র, মানে কোনো একটা বাচ্চা আরেকটা বাচ্চার কাছ থেকে কোনো খেলনা ধার নিয়ে খেলতে
মানে ভালোবাসে না, মিউচুয়াল গোল সেট হয়, বা দুটো বাচ্চার মধ্যে যে যে খেলাটা খেলছে তার মধ্যে একটা মিউচুয়াল, নিজেদের মধ্যে একটা মিউচুয়াল, তারা দুজন কথা বলে একটা নির্দিষ্ট গোলের দিকে এগিয়ে যায়, একটা খেলার মাধ্যমে নির্দিষ্ট গোল অ্যাচিভ করার চেষ্টা করে। লাস্ট এটা হচ্ছে নো এস্টাবলিশমেন্ট অফ রুলস রিগার্ডিং দ্য লিমিটস, যে এই খেলার মধ্যে কোনো লিমিট নেই বা রুল নেই, ঠিক আছে। এবার এখানে কি বলেছে, নট, নটটা তোমরা সমস্ত জায়গায় যখন কোশ্চেন পড়বে, নট, এক্সেপ্ট, এক্সপেক্ট, এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবে, নাহলে তোমাদের কোশ্চেন ভুল হওয়ার চান্সেস 100%। তো চিলড্রেন্স আর ইনভলভ ইন আইডেন্টিক্যাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ একই রকম অ্যাক্টিভিটি। ধরো একটা বাচ্চা যখন ইউটেন্সিল সেট নিয়ে বা কিচেন সেট নিয়ে খেলছে, তার সাথে আরো একটা কি বলে প্রি স্কুলার এসে খেলতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে, মানে এটা অ্যাসোসিয়েটিভ প্লেড পার্ট, মানে নট ট্রু বলেছে, তো দিস ইজ নট দ্য অ্যান্সার, ঠিক আছে। চিলড্রেন্স বড়ো অ্যান্ড লেন্ড প্লে আর্টিকেলস, ধরো একটা বাচ্চা রান্নাবাটি খেলছে, তখন আরেকটা বাচ্চা তার পাশে বসে তার জিনিস নিয়ে খেলতে পারে, অবভিয়াসলি এটাও ঠিক আছে, মানে দিস ইজ নট অলসো দ্য অ্যান্সার। মিউচুয়াল গোল সেট, তারা দুজন কথা বলে কোনো মিউচুয়াল গোল অ্যাচিভ করার চেষ্টা করে, না, এরকম কোনো জিনিস নেই, তো দিস ইজ দ্য রং অ্যান্সার, মানে এটাই অ্যাকচুয়ালি রং, এবং অ্যান্সার এটাই, রিয়েল অ্যান্সার এটাই। অবভিয়াসলি কোনো রুল থাকে না, তারা নিজেরা নিজেদের মতো খেলতে শুরু করে। যখন কোঅপারেটিভ প্লে হবে বা মেইনলি অ্যাথলেটিক প্লে হবে, তখন স্ট্রিক্ট রুলের মাধ্যমে বাচ্চারা খেলা স্টার্ট করবে। এবার প্লে ফর দ্য প্রি স্কুল চাইল্ড ইজ এ নেসেসারি ফর দ্য ইমোশনাল ডেভেলপমেন্ট, যে প্রি স্কুল চাইল্ড মানে ইমাজিনারি প্লে, যেটা আমি অলরেডি এখনই বলেছি, সরি এখনই বলেছি, ইমাজিনারি প্লে, ইমাজিনারি প্লে ইজ চাইল্ড নেসেসারি ফর ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য কি জিনিসটা দরকার, প্রজেকশন, ইন্ট্রোজেকশন, কম্পিটিশন, ইন্ডিপেন্ডেন্স। প্রজেকশনের মানে কি, প্রজেকশনের মানে হচ্ছে ব্লেমিং আদার্স, ইন্ট্রোজেকশনের মানে হচ্ছে নিজেকে অন্যের মতো ভাবা, মানে অন্যের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেটা নিজের মধ্যে ধীরে ধীরে নেওয়া, মানে আমি ধরো এই জিনিসটাকে ফলো করি বা এই জিনিসটাকে মানি, বা কোনো নির্দিষ্ট নীতি ফলো করি, সেই জিনিসটা যদি অন্য কেউ ফলো করে, আমাকে দেখে আমার জিনিসগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করে, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রোজেকশন। সে আমার ক্যারেক্টারিস্টিক্স গুলো ইন্ট্রোজেক্ট করছে নিজের মধ্যে, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা। কম্পিটিশন মানে জানো তোমরা, ইন্ডিপেন্ডেন্স মানে একা একা ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ঠিক আছে। তো এটার অ্যান্সার আমি আশা করি তোমরা পারবে না, কারণ এটা আমি পড়াইনি, তো আমি এটার অ্যান্সার বলে দিচ্ছি, এটার অ্যান্সার হচ্ছে ইন্ট্রোজেকশন। কেন ইন্ট্রোজেকশন, আমি এখনই বলেছি, ইমাজিনারি প্লেতে বাচ্চারা কি করে, প্রি স্কুলার, তারা কি করে, নিজেকে বড়দের মতো ভাবে, নিজেরা মায়ের মতো বা বাবার মতো রান্না করছে, এই জিনিসটা ভাবে, ঠিক আছে, ইউটেন্সিল সেট নিয়ে নিজেকে মাদারের মতো স্পেশালি প্লে করার চেষ্টা করে, মাদারের মতো কাজ বাজ করার চেষ্টা করে, ঠিক আছে। তো প্রি স্কুলাররা এই জিনিসটা করে যে ইন্ট্রোজেক্ট করে নিজেকে মাদারের মতো, দিয়ে রান্না মাটি নিয়ে খেলা বা কিচেন সেট নিয়ে খেলার চেষ্টা করে। তো প্রি স্কুলার চাইল্ডরা বড়দেরকে দেখে নিজেরা ইন্ট্রোজেক্ট করে তাদেরকে নিজেদের মধ্যে, তো এই জন্য এই অ্যান্সারটা হচ্ছে ইন্ট্রোজাকশন, ঠিক আছে। তো আজকে যতগুলো কোশ্চেন আমি পড়িয়েছি, ঠিক আছে, সেগুলো প্লিজ আমাকে গিয়ে আমার ভিডিও পজ করে করে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর তোমাদের ঠিক হয়েছে কিনা, ভুল হোক কোশ্চেনের অ্যান্সার, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি চাইবো প্রতিজন যেন গিয়ে কমেন্ট করে ভিডিও নিচে যে কোনটার অ্যান্সার কি হবে, এবং পরে সেটা মিলিয়ে দেখে তার জন্য ঠিক আছে কিনা। ভুল হলে কোনো অসুবিধা নেই, আমি প্রতিটা কোশ্চেনে প্রতিটা স্টুডেন্টের কমেন্ট রিভিউ করি, এবং সেই অনুযায়ী তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি এমসিকিউর ক্লাস নিয়ে এসেছি, ঠিক আছে। তোমরা যদি এরপরে কোনো টপিকের ওপর বা পার্টিকুলার শুধু এমসিকিউ সেশন চাও, প্লিজ আমাদেরকে জানাবে। আর শুধু এমসিকিউ সেশন করালে হবে না, আমাকে পিডিয়াট্রিকও কমপ্লিট করাতে হবে, ধীরে ধীরে আমি পিডিয়াট্রিক টপিকও নেবো, প্লাস এমসিকিউ করানোর চেষ্টা করবো। আর তোমরা যদি চাও আমরা লাইভ যাই, তো প্লিজ আমাকে বলো যে লাইভের জন্য টাইমিং কোনটা ভালো হবে, প্লাস
তোমরা চাও আমরা লাইভ আসি কিনা, প্লিজ এই জিনিসটা জানো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতোই ক্লাস এখানে শেষ করছি আমি। থ্যাংক ইউ টু অল। হ্যাঁ।